মুসলিম কমিউনিটি যেভাবে নারাই তকবীর বলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে, হিন্দু কমিউনিটি এভাবে জয় শ্রীরাম বলে লড়াইটা করেনি। এখানে পার্থক্য আছে, বিচ্ছিন্নভাবে তো থাকতেই পারে। হিন্দুদের একটা শিশুকে হেলিকপ্টার থেকে মেরে ফেলা হলো, হিন্দু কমিউনিটির পক্ষ থেকে কোনো প্রেস ব্রিফিং করা হয়েছে যে আমাদের শিশুটা ছাদের উপরে ছিল, তোমাকে কি ডিস্টার্ব করছে, সে তো রাজপথে যায়নি, তাকে তুমি গুলি করে মেরে ফেলা হেলিকপ্টার থেকে? কই প্রেস ব্রিফিং তো করেনি। চট্টগ্রামে অ্যাডভোকেট সাইফুল ইসলামকে হত্যা করা হয়েছে বলে কি মনে করেন? অ্যাডভোকেট সাইফুল ইসলাম রাষ্ট্রপক্ষের আইনজীবী ছিল এবং সনাতনীরা ফেসবুকে পোস্ট করেছিল যে আজকে জামিন শুনানি না হইলে সাইফুল ইসলামকে বের হতে দেওয়া হবে না। ভালো করে শুনেন কিন্তু। এবং তারা বলছিল সনাতনীরা সবাই চট্টগ্রাম কোর্ট প্রাঙ্গণে চলে আসেন। আপনি তা ইসকনের টিম বলেন অথবা সনাতনী জাগরণী মঞ্চ বলেন, যেই টিমই বলেন, মানে তাদের এর একটা কমিউনিটি কিলিং ছিল যে হিন্দু কমিউনিটির মানুষগুলো সাইফুল ইসলাম আলিফ ভাইকে ওইখানে হত্যা করে। যেই বয়ানটা সাইফুল ইসলাম আলিফের বিরুদ্ধে দিয়েছে হিন্দু জাগরণী মঞ্চ, তারা বলেছে তাকে হিন্দু মনে করে সন্ত্রাসীরা হত্যা করেছে। এটা বলেছে যে হিন্দু মনে করে হত্যা করেছে মানে মুসলিমরা হত্যা করেছে, এরকম বোঝানোর চেষ্টা করেছে। তাহলে আমার প্রশ্ন হলো যে তাকে যদি হিন্দু মনে করেই হত্যা করে, তাহলে ফেসবুকে যে সনাতনীরা পোস্ট দিল যে সনাতনীরা চট্টগ্রাম প্রাঙ্গণে চলে আসেন, আমরা সাইফুল ইসলাম আলিফকে এখান থেকে বের হতে দেব না, তাহলে সেই পোস্টটা কিসের জন্য ছিল? বাংলাদেশকে নিয়ে ভয়াবহ ষড়যন্ত্র করছে ভারত, এমন কথা শোনা যাচ্ছে, আপনি কি মনে করেন? বাংলাদেশের সুখ সমৃদ্ধি ভারতের অশান্তির কারণ। তারা বাংলাদেশে ভালো কিছু দেখলেই তাদের অশান্তি শুরু হয়ে যায়। আমরা দীর্ঘ 16 বছর ভোটাধিকার বঞ্চিত হয়েছি। আমাদের এই ভোটাধিকার বঞ্চনার সময়ে ভারত অট্ট হাসি হেসেছে এবং স্বৈরাচারকে সহযোগিতা করেছে। সেই স্বৈরাচারের হাত থেকে আমরা যখন মুক্তি পাইলাম, তখন থেকে ভারতের অসন্তোষ শুরু হয়ে গেল। বিষয়টা এরকম ছিল, তাদের সেট আপ করা একটা টুল শেখ হাসিনা তাদের প্রতিনিধিত্ব করছিল। তো এই জন্যই তাদের প্রতিনিধির পতন হওয়াতে আমাদের পার্শ্ববর্তী এই দেশটা সহ্য করতে পারছে না, মেনে নিতে পারছে না তাদের সেট আপটা নষ্ট হওয়াতে। তো তারা যা করছে আর কি, বিভিন্নভাবে চেষ্টা করছে আমাদের বিরুদ্ধে লাগার জন্য, কখনো পাহাড়ে, কখনো হিন্দুদের মাধ্যমে, আরও বিভিন্ন ধরনের যেখান থেকে সম্ভব তারা ষড়যন্ত্র করছে। এটা একটা স্বাভাবিক বিষয় যে ভারতের বর্তমান যেই ভৌগোলিক অবকাঠামো রয়েছে বাংলাদেশকে ঘিরে, ঠিক আছে, বাংলাদেশের এই ভৌগোলিক অবস্থান একটা শক্তিশালী ভৌগোলিক অবস্থান, যাদের বড় একটা সমুদ্র, মানে ওপেন একটা অ্যাক্সেস রয়েছে, ঠিক আছে, যেটা ভারতের অনেকটা অংশ ল্যান্ডলক রয়েছে। এই ল্যান্ডলক অঞ্চল এবং বাংলাদেশের ভৌগোলিক অবস্থা, এটা বাংলাদেশের যে এই অবস্থানটাই ভারতের জন্য অস্বস্তি, ঠিক আছে। এই জায়গা থেকে আমাদের ভালো তারা কখনো দেখতে পারে না, অনেক ধরনের ষড়যন্ত্র করছে। তারা মুখ ফসকে বলেই ফেলে যে পার্বত্য অঞ্চলটা তারা তাদের মধ্যে নিয়ে নিতে চায় বা এরকম বিভিন্ন মনোবাসনা পোষণ করে। তো এই ষড়যন্ত্র চলছে, আমরাও এটার বিরুদ্ধে লড়াই করছি, দেখা যাক এখন। ইসকন নিষিদ্ধের বিষয়ে আপনাদের মত কি? ইসকন একটা সংগঠন, হিন্দুদের সংগঠন, যেটা ওয়ার্ল্ড ওয়াইড আছে। তো এই ওয়ার্ল্ড ওয়াইড সংগঠন বাংলাদেশে ফাংশন করছে। তো এই যে বৈশ্বিক একটা সংগঠন, না রাজনৈতিক না ধর্মীয়, এটা বোঝা যাচ্ছে না। তারা বলছে ধর্মীয় সংগঠন, কিন্তু আচরণ করছে রাজনৈতিক আচরণ। তারা হুঙ্কার দিচ্ছে, হুমকি দিচ্ছে, যেটা ধর্মীয় সংগঠনের ভাষা না। এবং তারা বলছে শেখ হাসিনার জন্য তাদের জন্ম হয়েছে, তাদের প্রতিষ্ঠা হয়েছে শেখ হাসিনা রক্ষা করার জন্য, আওয়ামী লীগকে রক্ষা করার জন্য। তো একটা ধর্মীয় সংগঠন রাজনৈতিক দলকে রক্ষা করার জন্য তাদের গঠন হয়েছে, এই কথা বলতে পারে? এটা ইসকনের একটা রূপ প্রকাশ পেয়ে যাচ্ছে যে তারা আসলে কি। বেসিক্যালি ইসকন, আমি মানে সাম্প্রতিক সময়ে যে কেওয়াজ, এটা হলো সনাতনীদের কেওয়াজ, ঠিক আছে। এটা ইসকন এটাকে বিশৃঙ্খলা করছে, বা তারা ইসকন না থাকলেও ধরেন অন্য একটা সংগঠন, সেটা ডিসকন নাম, ঠিক আছে। মানে বিষয়টা হলো কোনো একটা মাধ্যমে এই বিশৃঙ্খলাটা করতে হবে, এরকম একটা এজেন্ডা এখানে এসেছে এবং সেই এজেন্ডাটা বাস্তবায়ন করছে আমাদের সনাতনী ভাইয়েরা, তাদের একটা অংশ বাস্তবায়ন করছে।
সেটা সনাতন ইসকন নামে করতে পারলে করবে, না হলে নতুন একটা দল খুলবে। সনাতনী জাগরণ মঞ্চ খুলছে, সনাতনী জাগরণ মঞ্চ তো একটা হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত হলো। এখন এটা নিয়ে কাজ যদি না করতে পারে, নতুন আরেকটা মোর্চা খুলবে। বিষয়টা হলো তারা বিরক্ত করতে চায়, এবং ভারতের হলো অ্যাক্সেস পয়েন্ট হলো সনাতনীরা ভারতকে ভালোবাসে, ভারত সনাতনীদেরকে ভালোবাসে, এবং এই মানে হলো এই লাইনটা তারা ব্যবহার করছে বাংলাদেশকে অস্থিতিশীল করার জন্য। তো এইখানে আপনার হলো সনাতনীরা একটা ফ্যাক্ট আমাদের অনেক দিন ধরে ডিস্টার্ব করছে, কিন্তু এটাই একমাত্র ফ্যাক্ট না। এটা মানে হিন্দুত্ববাদের একটা আগ্রাসন চলছে। এটা আমরা এই জায়গায় ভুল টেস্ট করতেছে। সবাই বলতেছে যে সনাতনী এবং ইসকন এক জিনিস না। হ্যাঁ, এক জিনিস না, কিন্তু ওই সংগঠনের মানুষ ওই ধর্মের, ঠিক আছে? এগুলোকে মিস ইন্টারপ্রেট করার সুযোগ নাই, ঠিক আছে? এবং মানে হিন্দুত্ববাদের যে সমস্যা আমাদের এখানে, এটা পার্শ্ববর্তী হিন্দুত্ববাদী দেশের দ্বারা প্রভাবিত হয়ে এখানে আগ্রাসনটা চালাচ্ছে। এখানে মূল সমস্যা। এটা ইসকন না থেকে অন্য সংগঠন থাকলে সেম একই কাজটা একইভাবে করতো, এবং একসময় ইসকনের প্রভাব ছিল না, তখন হিন্দুত্ববাদের প্রভাব ছিল না এটা বলা যাবে না, তখনও ছিল। বাংলাদেশ যখন শুরু হলো, এই যে একটা মানচিত্র, ওই পাশে পঞ্চগড়, এই পাশে চট্টগ্রাম, এই পাশে সিলেট, এই পাশে খুলনা, যশোর, তাই না? এই মানচিত্র আমরা পাইছি কবে? এটা কি 71 সালে পেয়েছি? এটা আমরা 71 সালে পাইনি। এই যে সীমারেখা, এই সীমারেখা এই ভূখণ্ডের মানুষগুলো পেয়েছে 1947 সালে। আপনাকে বলছি, সেই 47 সালে যখন ভূখণ্ড পাইলাম, আমাকে কি পরিচয়ে এই ভূখণ্ড দেওয়া হলো? আমাকে মুসলিম পরিচয়ে ভূখণ্ড দেওয়া হয়েছে। বলা হয়েছে তোমরা মুসলিম এবং তোমাদের এই সীমারেখার মধ্যে তোমরা থাকবা, এটা তোমার রাষ্ট্র। বলা হয়নি তোমরা হিন্দু, তোমাদেরকে এই অঞ্চল দেওয়া হলো। তোমরা যারা হিন্দু তাদেরকে তোমাদের এই অঞ্চল দেওয়া হলো, তোমরা এই যে ভারতের মধ্যে তোমরা থাকবা। আমাদেরকে বাঙালি এই পরিচয়ে আমাদের এই ভূখণ্ড দেওয়া হয়নি। আমি বাঙালি এই পরিচয় যদি আমার এই ভূখণ্ড দেওয়া হতো, তাহলে আমার ভূখণ্ড হতো আসাম, পশ্চিম বাংলা, এগুলো মিলে হতো বাংলাদেশ। কিন্তু আমাকে তো বাঙালি পরিচয়ে এই ভূখণ্ড দেওয়া হয়নি। তার মানে এই অঞ্চলের মানুষরা হলো মুসলিম বাঙালি, এই মালিকানায় তারা এই সম্পদ পেয়েছে। হিন্দুদের 8 দফায় এটা সমস্যা, দেবোত্তর সম্পদ চাই। দেবোত্তর সম্পদ, তারা তো দেবোত্তর সম্পদ এইখানে হস্তান্তর করে ইন্ডিয়ায় চলে গেছে, এবং ইন্ডিয়ায় মুসলমানদের দেবোত্তর সম্পদের মতো যে সম্পদগুলো ছিল সেগুলো তারা নিয়ে নিছে ওখান থেকে। এটা তো লেনদেন হয়েছে। সুতরাং সেই 47 সালের লেনদেনের হিসাব এখন বলতেছে আমাকে দেবোত্তর সম্পদ দাও। তোমার পূর্বপুরুষরা এটা এখানে বেচা, এখানে জমা দিয়া ভারতে গিয়ে এর অংশ নিয়ে নিয়েছে। এখানে এই ভূমির মালিক কি দেবতা হয় নাকি? ভূমির মালিক কি দেবতা হয়? এই ভূমির মালিক জনগণ ছিল, মানুষ ছিল। সেই জনগণের মালিকানা কেড়ে নিয়ে কাকে দেওয়া হলো? হিন্দু জমিদারকে দেওয়া হলো। এবং হিন্দু জমিদারি বিলুপ্ত করার পরেও এই ভূমির মালিক হিন্দু জমিদাররাই রয়ে গেছিল। এটা বুঝতে হবে, জনগণেরই ছিল, সেখান থেকে বেদখল হয়েছে এবং আবার জনগণের কাছে ফিরে এসেছে। গণ অভ্যুত্থানে তো হিন্দুদেরও অংশগ্রহণ ছিল, তাহলে এই সরকারের সঙ্গে তাদের বিরোধ কোথায়? গণ অভ্যুত্থানে হিন্দুদের অবস্থান ছিল, আমাদের জেলখানাতেও একজন হিন্দু ছিল। তো মানে গণ অভ্যুত্থানে হিন্দু কমিউনিটি, মুসলিম কমিউনিটি যেভাবে নারাই তকবীর বলে শেখ হাসিনার বিরুদ্ধে লড়াই করছে, হিন্দু কমিউনিটি এভাবে জয় শ্রীরাম বলে লড়াইটা করেনি। এখানে পার্থক্য আছে, বিচ্ছিন্নভাবে থাকতেই পারে। হিন্দুদের একটা শিশুকে হেলিকপ্টার থেকে মেরে ফেলা হলো, হিন্দু কমিউনিটির পক্ষ থেকে কোনো প্রেস ব্রিফিং করা হয়েছে যে আমাদের শিশুটা ছাদের উপরে ছিল, তোমাকে কি ডিস্টার্ব করছে, সে তো রাজপথে যায়নি, তাকে তুমি গুলি করে মেরে ফেলা হেলিকপ্টার থেকে? কই প্রেস ব্রিফিং তো করেনি। সুতরাং হিন্দুদের লড়াই শেখ হাসিনার বিরুদ্ধে কখনো ছিল এটা বলা যাবে না। হিন্দুরা কখনোই শেখ হাসিনাকে বিব্রত করতে চায়নি। শেখ হাসিনার সময়ে জামাত বিএনপি হিন্দুদের নিপীড়ন করেছে শেখ হাসিনার নেতাকর্মীরা। সেটা সুনামগঞ্জে, দিরাই, নাসিরনগর, রংপুর, তারপরে নড়াইল, হিন্দুদের বাড়িঘর ভাঙচুর লুটপাট করছে আওয়ামী লীগ। কিন্তু কোনোদিন হিন্দুরা শেখ হাসিনাকে বিরক্ত করেনি যে তোমার নেতাকর্মীরা আমার এগুলো করলো কেন। আর বিএনপি জামাত কোনোদিন তাদের নিপীড়ন করেনি। সেই বিএনপি জামাত এখনও ক্ষমতায় আসেনি, এখন ইউনূস স্যার ক্ষমতায় আসছে। ইউনূস স্যার হিন্দুদের নিপীড়নের কোনো প্রশ্নই তো আসে না।
প্রশ্নই আসে না, বরঞ্চ আরও 50টির অধিক অতিরিক্ত পূজা মণ্ডপে পূজার আয়োজনের ব্যবস্থা করেছে ইউনূস সরকার। অথচ সেই ইউনূস সরকারকে বিব্রত করতেছে। তার মানে কি? তার মানে এই ইউনূস সরকারকে হিন্দুরা ভালোভাবে নেয়নি, শেখ হাসিনার বিদায়কে হিন্দুরা ভালোভাবে নেয়নি। বিষয়টা এরকম ছিল, হাসিনার পতন হয়নি, হিন্দুদের পতন হয়েছে।